আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর রূপা বলছি। তো আজ অবশ্যই কথা বলবো অসুখ-বিসুখ নিয়ে। ভালো লাগে না যদিও সবসময় অসুখ-বিসুখ নিয়ে কথা বলতে, বাট হ্যাঁ বলবো অসুখ-বিসুখ নিয়ে কথাবার্তা। বাট এর আগে বলি, আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের ব্রড স্টেয়ারে কেন্টে অফকোর্স আমরা এটাকে বটানি বে বলি। উইকেন্ডে নর্মালি আমরা অনেক সময় আমাদের ফ্যামিলি নিয়ে অনেকেই বেড়াতে আসেন বিভিন্ন ইউকের বিভিন্ন জায়গা থেকে। আমরাও আসি। কেন আসি সেটা হচ্ছে সমুদ্র দেখতে আসি, তার থেকে বলবো সমুদ্রের আওয়াজটা খুব ভালো লাগে। আজকে বাতাস আছে, আওয়াজটা খুব কানে লাগছে, ভালো লাগছে। তো যেটা মিস করি সেটা হচ্ছে কক্সবাজার, বিকজ আমি বলবো যে আমি যত সি বিচ আমার লাইফে দেখেছি, এখানে দেখছি ইন্ডিয়ান ওশান দেখেছি, বাট আমার কাছে কক্সবাজার ইজ দ্য বেস্ট সি বিচ ডেফিনেটলি। কারণ ওখানে একটা ঢেউয়ের যে একটা গর্জন আর সবার যে একটা আনন্দ যেটা দেখতে পাই, এবং অনেক মানুষ আমরা দেখতে পাই, যেটা আমাদের আসলে আমরা বলবো বাংলাদেশি হিসেবে আমাদের অনেক মানুষ দেখে অভ্যস্ত, যেটা এখানে আসলে খুবই কম মানুষ। সো যে কারণে আসলে আমি বলবো যে কক্সবাজার সি বিচের থেকে সুন্দর সি বিচ আমি বলবো যে আসলেই নাই। আমি বলবো যে যারা আসলে কক্সবাজারে আসেন নাই, যদিও ভিডিওটা বাংলায় করছি, সো আসলে অনেকের কাছে এই মেসেজটা যাবে না, তারপরে বলবো যে ডেফিনেটলি Cox's is the longest sea beach of the world, and everyone should come to see that longest sea beach, because it's the most beautiful sea beach that I have ever seen in my lifetime. Okay, so সবাই আসবেন কক্সবাজারে প্লিজ দেখার জন্য যে সি বিচ কাকে বলে। তো আচ্ছা, তো আসি মেইন কথায় চলে আসি, সেটা হলো যে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ডায়াবেটিস পেশেন্টের যেটা হয় সেটা হলো যে ব্লাড সুগার মেপে দেখবেন যে অনেক হাই ব্লাড সুগার হলো যে আপনার 20-25, কিন্তু তারপরে হচ্ছে যে আপনার খিদা লাগছে, প্রচণ্ড খিদা লাগছে, এবং মনে হচ্ছে যে একটু পরপরই খিদা লাগছে, ঘন ঘন খিদা লাগছে, এবং খাবার প্রবণতাটা হচ্ছে ভাত জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার, এবং হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। অনেক সময় মিষ্টি রসগোল্লা, মিষ্টি চকলেট হতে পারে, যে কোনো ধরনের মিষ্টি, পায়েস হতে পারে। এইসব খাবারের প্রতি দেখবেন যে আপনার আগ্রহ অনেক বেড়ে গেছে, যেটা অনেক মানুষ আছে যে দেখবেন যে জীবনে কখনো চায় চিনি খান নাই, সে মানুষেরও দেখা যাবে যে আমি বলবো যে এই মিষ্টি জাতীয় খাবারের প্রতি একটা আকর্ষণ বেড়ে যায়। সেই মানুষ দেখা যাবে যে মিষ্টি খাওয়া শুরু করেছে, সেই মানুষ দেখা যায় পায়েস খাচ্ছে, সেই মানুষ চায় বেশি করে চিনি দিয়ে, দুধ দিয়ে একটা চা বানিয়ে খাচ্ছে। এগুলো আসলে তার দোষ না, হ্যাঁ, এবং তার একটা ক্রেভিং থাকে আসলে, যে অনেক সময় লুকিয়ে উনি মিষ্টি খেয়ে ফেলেন, লুকিয়ে চকলেট খান। উনি জানেন যে সুগারটা আসলে ওনার জন্য ক্ষতিকর, বাট উনি খেয়ে ফেলেন। এটা ইচ্ছাকৃতভাবে আসলে উনি করেন না। কেন করেন না আমি এইটাই বলতে চাই আপনাদেরকে। কারণ হচ্ছে যে একজন ডায়াবেটিসে আক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে, বাংলাদেশে যে ধরনের ডায়াবেটিসটা আছে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ডায়াবেটিসটা হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটা জিনিস যে আপনার বডিতে ইনাফ ইনসুলিন আছে, কিন্তু হচ্ছে যে এই ইনসুলিনটা সেলের ভিতরে গিয়ে যেটা করে সেটা হচ্ছে গ্লুকোজটা সাপ্লাই দেয় সেলের ভিতরে, মানে সুগারটা বা চিনিটাকে সাপ্লাই দেয় সেলটার ভিতরে, যাতে সেলটা কাজ করতে পারে, সেলটা এনার্জি পায়, সেলটা ইনাফ খাবার পায়। কিন্তু যার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তার ক্ষেত্রে যেটা হয়, সেই ইনসুলিনটা আসলে সেলের ভিতরে গ্লুকোজটা পৌঁছে দিতে পারে না। তাহলে কি হলো, যেটা ব্যাপারটা সেটা হলো যে সেলটা, আপনার শরীরের যে সেলটা, সে হচ্ছে যে স্টার্ভিং, মানে হচ্ছে ফাস্টিং, যেটাকে আমরা বলি যে না খেয়ে থাকে, যার কারণে সে, কিন্তু তাকে তো কাজ করতে হয়। একটা মানুষ, ধরেন ক্ষুধার্ত একটা মানুষ কয়েকদিন না খেয়ে আছে, তাকে আপনি কাজ করতে বলে সে টায়ার্ড ফিল করবে। তো যেটা হয় যে একটা ডায়াবেটিসের পেশেন্ট, তার হচ্ছে যে টায়ার্ডনেসটা সবসময় সে টায়ার্ড ফিল করে, ম্যাক্সিমাম টাইমে খুব টায়ার্ড, লিথার্জিক লাগে, মনে হচ্ছে কাজে ঠিক মন বসছে না, শরীর চলছে না। এবং দেখা যায় যে এবং যেহেতু তার সেলটা আসলে ব্লাড সুগার হাই হোক, কিন্তু তার সেলটা গ্লুকোজটা পাচ্ছে না, তার কারণে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ব্রেন থেকে একটা সিগন্যাল যাবে যে তুমি খাও, তুমি খেলে পরে তোমার ব্লাড, তোমার বডিটা, তোমার সেলগুলো, তোমার শরীরটা সুগার পাবে, গ্লুকোজ পাবে। তো রোগী আসলে জানা সত্ত্বেও যে আমার ব্লাড সুগার হাই, তাহলেও কেন আমার খিদা লাগছে, রোগী কিন্তু খেতেই থাকে। ঠিক আছে, তো আমরা যেটা করি সেটা হলো যে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে আমি বলেছি সারা জীবন একটা মানুষ চায় চিনি খান নাই, সেই মানুষটারও দেখবেন যে ডায়াবেটিস হওয়ার পর তার হচ্ছে যে মিষ্টি, পায়েস,
দই, টক, যত মিষ্টি জাতীয় খাবার আছে সব কিছুর প্রতি তার একটা ক্রেভিং বেড়ে যায়। এবং এটা আসলে ইন্টেনশনাল না। এটা আমরা রোগীকে অনেক সময় বলি যে তোমার এটা খাওয়া মানা, তুমি খাবে না। আসলে এটা আসলে তার কন্ট্রোলেই নাই জিনিসটা, তার এটা একেবারেই একটা তার ব্রেন থেকে সিগন্যালটা যায় তুমি খাও, বিকজ আমার শরীরে আমি এই গ্লুকোজ পাচ্ছি না, আমার সেল, আপনার বডির সেলগুলো গ্লুকোজ পাচ্ছে না। সো একটা সিগন্যাল অটোই যেতে থাকে যে তুমি বেশি করে খেতে থাকো, বেশি করে খেতে থাকো। তো এই কারণটার কারণেই আসলে একটা ডায়াবেটিসের পেশেন্ট কিন্তু বেশি বেশি মিষ্টি জাতীয় খাবার খায়, বেশি বেশি শর্করা জাতীয় খাবার খান, এবং এটা আসলেই তাকে ব্লেম করা যাবে না। বাট আমরা যেটা করতে পারি সেটা হলো অবশ্যই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ইনসুলিনের রেজিস্ট্যান্সটা কীভাবে কমিয়ে আনা যায় সেটার চেষ্টা করতে পারি। হ্যাঁ, তাহলে পরে আস্তে আস্তে পরে দেখা যাবে যে আমার এই যে সুইট জিনিসের প্রতি বা কার্বোহাইড্রেটের প্রতি যে আমার ক্রেভিংটা থাকে সেটা চলে যাবে। তো সেটা কিভাবে করা যায়, সেটা করার প্রথম উপায় হচ্ছে যে আপনার ওবেসিটি, মানে হচ্ছে যে আপনার যে অতিরিক্ত ওজন, সেই ওজনটা আপনাকে কমিয়ে আনতে লাগবে। আপনি যদি ওজন কমাতে পারেন, কারণ আমি বারবার বলেছি যে ডায়াবেটিসের পেশেন্টের যে ওবেসিটিটা থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল ওবেসিটি, মানে হচ্ছে যে ভুঁড়ি বেশি থাকে, ভুঁড়িটা বড় থাকে, এবং এই ভুঁড়িটাই হচ্ছে মেইন কারণ এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করার কারণে। অথবা একটা পেশেন্ট যদি ওজনটা কমিয়ে ফেলতে পারেন এবং তাহলে পরে তার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে এবং ইনসুলিনটা সুন্দরভাবে কাজ করতে পারবে। তাহলে পরে বডি ইনাফ সুগারটা পাইলো আপনার সেলগুলো, তাহলে পরে হচ্ছে আপনি দেখবেন যে আর আপনার সুগারের প্রতি বা এই ক্রেভিংটা আর হচ্ছে না। তারপরে হচ্ছে যে আপনার আর টায়ার্ড লাগছে না। হ্যাঁ, এটা হবে না। তো আরেকটা হলো যে এক্সারসাইজটা হচ্ছে যে হাঁটা চলার মধ্যে থাকা, সেটা রেগুলার যদি আপনি কয়েক হাজার স্টেপ হাঁটতে পারেন, ডেফিনেটলি আপনি খেয়াল করবেন যে আপনার ব্লাড সুগার ইমপ্রুভ করছে, কারণ আপনার ইনসুলিনটা কাজ করতে পারছে। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায় যদি আপনি হাঁটতে পারেন, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে ইনসুলিনটা আসলে কাজ করতে পারছে, সেলের ভিতরে ব্লাড সুগারটা পৌঁছে দিতে পারছে। এবং আরেকটা জিনিস যেটা হয় ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে সেটা হলো প্রচুর পানি পিপাসা পায়। কেন পানি পিপাসা পায়? কারণ আপনার শরীরে যেহেতু ইনসুলিন ঠিক মতো কাজ করতে পারে না, ব্লাডে তো গ্লুকোজ অনেক বেশি থাকে, চিনি অনেক বেশি থাকে, এই চিনির লোডটা যে পড়ে কিডনির উপরে, কিডনি কি কাজ করে তখন এই সুগারটাকে কমানোর একটা চেষ্টা করে ব্লাডের, কারণ এই হাই সুগার তো খুবই ক্ষতিকর শরীরের জন্য, ঠিক না? তখন কিডনি কি কাজ করে সেটা হলো যে কিডনি শরীর থেকে অতিরিক্ত পানি শোষণ করে যেটা করে গ্লুকোজটাকে শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, এবং এই কারণে ডায়াবেটিসের পেশেন্টের কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়। হ্যাঁ, এই প্রস্রাবের সাথে যেটা বের হয়ে যায় সেটা হচ্ছে গ্লুকোজ বের হয়ে যায়। তো এটার মাধ্যমে এটাও একটা বডির একটা চেষ্টা যে ডায়াবেটিসটা কন্ট্রোলে আনার একটা মেকানিজম, এবং এটাই চেষ্টার কারণে যেটা হয় একটা রোগীর আসলে ঘন ঘন পিপাসা পায়, যেহেতু অতিরিক্ত পেশাব হচ্ছে, পেশাবের সাথে আমার গ্লুকোজ বের হয়ে যাচ্ছে, তো রোগী কি হয় ডায়াবেটিসের পেশেন্টের প্রচুর পিপাসা পায় এবং অনেক কয়েক লিটার পানি, 5-6 লিটার পানি কিন্তু রোগী খেয়ে ফেলে। এবং এই এত লিটার পানি খাওয়ার কারণে আরেকটা জিনিসে ঘাটতি পড়ে যায়, সেটা হলো যে আপনার বডির সোডিয়াম লেভেলটা কমে যায়। সোডিয়াম মানে লবণ, এই লবণের পরিমাণটা মানে পরিমাণে কমে না, কিন্তু বেশি পানি খাওয়ার কারণে যেটা দেখা যায়, আপনি যদি ব্লাড টেস্ট করেন তাহলে দেখবেন যে সোডিয়ামটা কম আসছে। তাহলে একটা ব্লাড সুগার হাই হওয়ার কারণে আপনার হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে কিডনি দিয়ে আপনার হচ্ছে ঘন ঘন প্রস্রাবের মাধ্যমে আপনার বডি ট্রাই করবে এই গ্লুকোজটাকে বের করে দিতে, এবং আপনার তখন পিপাসাটা বাড়তে থাকবে, আপনি বেশি বেশি পানি খেতে যাবেন এবং বেশি বেশি পানি খেয়ে ওখান দিয়ে আবার সোডিয়ামটা কমিয়ে ফেলবেন, মানে লবণের পরিমাণটা কমিয়ে ফেলবেন, যেটা আপনার ক্ষেত্রে যেটা হবে এটার সাইড ইফেক্টটা হচ্ছে লবণটা কমে যাওয়ার কারণে অনেক সাইড ইফেক্ট আছে। মেইন সাইড ইফেক্ট হচ্ছে প্রচণ্ড টায়ার্ড লাগবে, মানে হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যত গ্লুকোজ বাড়তে থাকবে একটা পেশেন্টের, তখন তার টায়ার্ডনেস কিন্তু আরও বেশি বাড়তে থাকবে, ঘন ঘন পেশাব হতে থাকবে এবং ঘন ঘন খিদে লাগতে থাকবে, এবং রোগীর আসলেই দেখা যায় যে সুগার ক্র্যাভিংটা খুব বেশি বেড়ে যায়। মিষ্টি জাতীয় খাবারের প্রতি যত মানা করবেন দেখবেন রোগী আরও বেশি মিষ্টির দিকে ধাবিত হচ্ছে। বাট আসলে আমি যেটা বলবো, বারবার বলছি যে তাকে রোগীকে দায়ী করা যাবে না, কোনো ক্ষেত্রে রোগীকে দায়ী করা যাবে না, কারণ হচ্ছে যে এটা তার ইন্টেনশনাল না, বিকজ এটা হচ্ছে তার ব্রেইনের সিগন্যাল যে তুমি বেশি করে খাও, কারণ আমি খাবার পাচ্ছি না।
ঠিক আছে, তো ডায়াবেটিসের যে ব্যাপার সেটা বললাম, যে বেশি বেশি খিদা লাগা, ঘন ঘন পেশাব হওয়া, প্রচণ্ড টায়ার্ড লাগা, এই যে উপসর্গগুলো আছে এগুলোর কিন্তু কারণ আছে। অতএব হচ্ছে যে আমরা যদি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে পারি তাহলে পরে আমার খিদা লাগাটা কমে যাবে, কারণ আমার সেলগুলো হচ্ছে ইনাফ গ্লুকোজ পাচ্ছে। আমি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে পারলে আমার ঘন ঘন পেশাবে যাওয়াটা, ঘন ঘন প্রস্রাব হওয়াটা বন্ধ হয়ে যাবে। এবং কারণ হচ্ছে যে আমার বডির গ্লুকোজ, আমি ব্লাডে অত গ্লুকোজ নাই, এবং টায়ার্ডনেস যেটা, কারণ সেল যেহেতু গ্লুকোজ পাচ্ছে, সেল কাজ করতে পারছে, আমার শরীরে এনার্জির কোনো অভাব নাই, সো আপনার টায়ার্ডনেসও চলে যাবে। বাট সব কিছুর জন্যই হচ্ছে যে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টলি ওজন কমাতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, হাঁটতে হবে। হাঁটলে অনেক উপকার আছে। আমি বলবো যে শুনলে ভালো লাগবে না যে আমি বলতেছি আপনাদেরকে হাঁটতে, আমি বলছি ওজন কমাতে, সব কিছু আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, আসলে ডিফিকাল্ট, কারণ ওজন কমাতে হলে খেতে হবে কম, সময় মতো খেতে হবে, বারবার বলছি সময় মতো খেতে হবে। তারপরে হচ্ছে যে ওজন কমাতে হলে আমাকে হাঁটতে হবে, এবং আমি জানি 10 থেকে 12,000 স্টেপ রেগুলার হাঁটতে হবে মিনিমাম, আপনার যদি ইন্টেনশন থাকে যে আপনি ওজন কমাবেন। এবং সব কিছুরই আসলে আমাদের লিমিটেড রিসোর্স। আমি বলবো যে হাঁটার জায়গা নাই, এটা আমি প্রতি পর্বেই বলি, আসলে হাঁটার জায়গা নাই, সিকিউর প্লেস না, নিরাপদ জায়গা নাই। তো হাঁটবোটা কোথায়? তারপরে অফিস থেকে ফিরে আসলে সন্ধ্যাবেলা আসলে হাঁটার এনার্জি আসলে কি থাকে না। আরেকটা কথা যেটা বলবো সেটা হলো যে লাইফের স্ট্রেস যে ব্যাপারটা, সেটা আসলে এটা খুব নর্মাল ব্যাপার। লাইফের স্ট্রেস, প্রচুর স্ট্রেস, বিভিন্ন কারণে স্ট্রেস, এবং স্ট্রেস বলে কয়ে আসে না, চলে আসে যা। বাট একটা কথা মনে রাখবেন, স্ট্রেসের কারণে আপনার স্টেরয়েড নামক যে কথাটা আমরা বলি, যে স্টেরয়েড হচ্ছে যে ওষুধ হিসেবে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে স্টেরয়েডটা আমরা ইউজ করি, এটা আমি বলবো যে অনেক জীবন রক্ষাকারী একটা ওষুধ হিসেবে। বাট আমার বডিতেও কিন্তু স্টেরয়েড তৈরি হয়, হ্যাঁ, সেটা কর্টিসল নামে একটা স্টেরয়েড তৈরি হয়, এবং স্ট্রেসের কারণে বডিতেই যে কর্টিসল যে সিক্রেশন হয়, কর্টিসলটা রিলিজ হয় স্ট্রেসে থাকলে পরে, সেটা কিন্তু অনেক অনেক শক্তিশালী। যেটা আমি বলবো বাইরে ওষুধ হিসেবে যে স্টেরয়েডটা রোগীকে দেওয়া হয়, তার থেকে আপনার শরীরের যে স্টেরয়েডটা, কর্টিসলটা অনেক অনেক বেশি শক্তিশালী এবং অনেক অনেক বেশি হার্মফুল। এটা ব্লাড সুগার অনেক অনেক ধাম করে বাড়িয়ে দিতে পারে, আপনার ব্লাড প্রেশার ধাম করে অনেক বাড়িয়ে দিতে পারে। অতএব হচ্ছে যে স্ট্রেস রিলিফ করাটা ডিফিকাল্ট, বাট যেটা সবচেয়ে ভালো উপায় সেটা হচ্ছে যে স্ট্রেসের সাথে কোপ আপ করার চেষ্টা করা, সেটা হচ্ছে সবচেয়ে ভালো মেজারমেন্ট। এবং স্ট্রেসটা হচ্ছে কি লাইফ থেকে বাদ দিতে পারবো না আমরা কেউ। স্ট্রেসটা আমরা জীবন থেকে চাইলে তো আমি আমার চিন্তাটা বন্ধ করতে পারি না, চাইলে আমি আমার টেনশনটা কমিয়ে দিতে পারি না, বাট যে কাজটা করতে পারি, যে স্ট্রেসটাকে কীভাবে স্ট্রেসের সাথে মানিয়ে চলা যায়, এটা থাকবে লাইফে, এটা লাইফের একটা অংশ। এবং কীভাবে স্ট্রেসের সাথে নিজেকে মানিয়ে আমি চলতে পারি। স্ট্রেসকে আসলে স্ট্রেসের সাথে ফাইট করা দরকার নাই, যে এটা আমার কেন হচ্ছে, কেন আমার টেনশন হচ্ছে, এটা চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, স্ট্রেস, ঠান্ডা মাথায় বসেন, নিজের সাথে নিজে কথা বলেন, পারলে 2 পাতা লিখেন, 2 লাইন লিখেন, সময় নিয়ে চিন্তা করেন যে ঠিক আছে, এই স্ট্রেসটা কেন হয়েছে, কেন আমার মাথায় স্ট্রেসটা আসছে, কেন দুশ্চিন্তাটা হচ্ছে। খুব ঠান্ডা মাথায় বসে চিন্তা করেন। পরিবার পরিজনকে সবাই যদি খুব সাপোর্টিভ হয় তাহলে তো খুবই লাকি। সবাইকে নিয়ে বসে চিন্তা করেন কোনো সলিউশন কি আছে, কোনো সলিউশন কি 2-3 দিনের মধ্যে সম্ভব, না আরও বেশি লাগবে, মাস বছর লাগবে এই স্ট্রেসটার সলিউশন আসতে। তাহলে পরে আমি বলবো যে যেটা আসতে সলিউশনের জন্য কয়েক বছর বা আপনি কয়েক মাস অপেক্ষা করতে হবে, অথবা যেটা আপনার আসলে হাতের উপরে নাই, হাতের মধ্যে নাই আসলে, সেটাতে আসলে আপনি স্ট্রেস নিয়ে, আপনি ডায়াবেটিসের পেশেন্ট, অথবা আপনি হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, অথবা আনফর্চুনেটলি যদি হয় আপনার হার্টের প্রবলেম আছে, স্ট্রেস নিয়ে আপনার শরীরের এই কর্টিসলটাকে আমি আমার নিজের ব্লাড সুগারটা বাড়িয়ে ফেললাম, তারপরে হচ্ছে যে আমার ব্লাড প্রেশারটা বাড়িয়ে ফেললাম, আবার হার্টের প্রবলেমটা আরও বেড়ে যাবে, কারণ আপনার স্ট্রেসের কারণে আমার প্যালপিটেশন হবে, বুক ধরফর করবে, স্ট্রেসের কারণে আপনার এই দুর্বল হার্ট আরও বেশি কাজ করতে হবে। তো স্ট্রেসটা আসলে বিভিন্নভাবে আমাদের শরীরের প্রভাব ফেলে, নেগেটিভ প্রভাব ফেলে। তো স্ট্রেসকে আসলে ফাইট করা দরকার নেই, যুদ্ধ করা দরকার নেই, স্ট্রেসের সাথে মেনে নেওয়া এবং হচ্ছে যে কোপ আপ করার চেষ্টা করা, যে ঠিক আছে এসেছে, কি করা যায়, ঠান্ডা মাথায় বসে চেষ্টা করা, কারণ এটা পার্ট অফ লাইফ, এটার সাথে যুদ্ধ করা যাবে না। যে না আমি স্ট্রেস
আজকে থেকে আমার আর কোনো স্ট্রেস নেই। এই ধরনের মানুষের জীবন সম্ভব না। যেটা সম্ভব সেটা হচ্ছে যে শেখা, যে স্ট্রেসটার সাথে কিভাবে আমি মানিয়ে চলতে পারবো, কিভাবে কোপ আপ করে চলতে পারবো। এটা আমি বলেছি যে আপনি বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, আপনি যদি আসলে হাঁটেন, আপনি যদি একটা কোয়ালিটি একটা টাইম পরিবারের সাথে কাটাতে পারেন বা কারোর সাথে আপনার এই প্রবলেমটা শেয়ার করতে পারেন, শেয়ার করার ক্ষেত্রেও হচ্ছে কার সাথে শেয়ার করছেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এটা আপনার জ্ঞান দিয়ে বের করতে হবে, মাথায় বুদ্ধি দিয়ে বের করতে হবে। আপনার যে কোনো প্রবলেম আপনি কার সাথে শেয়ার করবেন, কারণ হচ্ছে যে কারোর সাথে শেয়ার করলে দেখবেন টেনশন আরও বাড়ছে, কারোর সাথে শেয়ার করলে আপনার ভালো লাগছে, অতএব এবং আপনাকে ভালো একটা বুদ্ধি দিচ্ছে। সো এটা বের করা খুবই ইম্পর্ট্যান্ট। সবার সাথে সব কিছু আসলে শেয়ার করা যায় না, শেয়ার করা উচিত না। কারণ হচ্ছে যে যে ক্ষেত্রে আপনার মনে হবে যে হ্যাঁ উনি নির্ভরযোগ্য, তার কাছে শেয়ার করা যায়, তাকে বলা যায়, তার কাছ থেকে তার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, তার যথেষ্ট অভিজ্ঞতা আছে, তার কাছে বলা যায়, তার সাথে শুধু শেয়ার করবেন যে আমার এই কারণে টেনশন হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে হয়তোবা আমি বলবো যে হয়তোবা আমরা একটা সলিউশন পেতে পারি। আমি সবসময় বলি যে স্ট্রেস অনেক অনেক রোগের কারণ, এবং আমি বাংলাদেশ যারা আছেন শুধু কখনো ভাবার কারণ নাই, যারা বিদেশে থাকে তাদের লাইফে স্ট্রেস নাই, কারণ হচ্ছে যে সবার লাইফে স্ট্রেস আছে, এবং স্ট্রেসটাকে আসলে রেগুলারই স্ট্রেসের সাথে ফাইট না, এখানে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে কোপ আপ করা, যে হ্যাঁ আছে, এটা নিয়ে আমাকে চলতে হবে। বাট হচ্ছে দিন শেষে আমি আমার এই স্ট্রেস যাতে আমার নিজের ক্ষতি না করে, আমার ব্লাড সুগার না বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার না বাড়িয়ে দেয়, আমার স্ট্রেসের কারণে আমার বুক ধড়ফড় না করে, হার্টের প্রবলেম আরও বাড়িয়ে দেয়, এই ধরনের কোনো প্রবলেমে আমি পড়তে চাই না, কারণ নিজের ক্ষতিটা আমি করতে চাই না। দিন শেষে আবারও বলছি, আপনারই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, কারণ হচ্ছে যে কষ্ট যদি হয়, যদি কোনো ক্ষতি হয়, আপনার যদি কোনো অসুখ বিসুখ হয়, কষ্টটা আপনিই করবেন। ঠিক আছে, আপনার এই কষ্টেও আপনার যে শারীরিক অসুস্থতা, এই যন্ত্রণা আসলে কেউ অনুভব করতে পারবে না আপনি ছাড়া। অতএব আপনি আপনার সবচেয়ে ভালো বন্ধু। অতএব হচ্ছে যে আজকে আসলে যে ব্যাপারটা নিয়ে ফোকাস করছি, এটা সামারাইজ করি, সেটা হলো যে ডায়াবেটিসের পেশেন্টদের কেন আসলে ঘন ঘন খিদা পায়, কেন আসলে ব্লাড সুগার এত হাই তারপরেও খিদা পাচ্ছে, এবং কেন আসলে তার সুগার বা মিষ্টি জাতীয় খাবার বেশি খেতে ইচ্ছা করে। তো সবচেয়ে যে এই ব্যাপারটা নিয়ে কথা বলা, তো সলিউশনগুলো বললাম। আরেকটা যেটা বলতে চাই সেটা হলো যে এই যে ব্লাড সুগার বেড়ে গেছে, যখন খিদা লাগবে, যখন আপনি বুঝতেই পারছেন যে আপনার ঘন ঘন খেতে হচ্ছে, তো ডায়েটের মধ্যে আপনাকে কিছু চেঞ্জ অবশ্যই আনতে হবে, এবং সেই চেঞ্জগুলো অবশ্যই যখন খিদা লাগছে শর্করা জাতীয় খাবারটা না খেয়ে প্রোটিন জাতীয় খাবারটা আপনি খেয়ে ফেলেন। যেটা হচ্ছে যে আমি বলবো প্রোটিন ডায়েট, বাংলাদেশে ডিম আছে, ডিমটা আমি বলবো প্রোটিন আছে, সাথে ফ্যাট আছে। আমি বলবো যে ডায়াবেটিসের পেশেন্টের জন্য ডিম কিন্তু একটা ভালো চয়েস। ওকে, কারণ আপনার খিদা লেগেছে যেহেতু, আপনি ভাত খাওয়ার চেয়ে, আপনি কার্বোহাইড্রেট খাওয়ার চেয়ে আপনি হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবারটা খেয়ে ফেলেন, তাহলে পরে হচ্ছে যে ব্লাড সুগারটা ওইভাবে করে বাড়বে না, স্লোলি বাড়বে। এক একটা খাবারের কিন্তু ব্লাড সুগার বাড়ানোর ক্ষমতা এক এক রকম। কোনো খাবার, যেমন আমাদের বাংলাদেশে যে পলিশড যে ভাতটা, সেটা কিন্তু ব্লাড সুগারটাকে ধাম করে বাড়িয়ে দেয়, এবং বাংলাদেশে আবার অন্যদিকে ডিম যে খাবারটা আছে সেটা কিন্তু ব্লাড সুগার আস্তে আস্তে বাড়ায়। হ্যাঁ, এক একটা খাবারের ব্লাড সুগার বাড়ানোর টেন্ডেন্সিটা এক এক রকম, এবং এটাকে আমরা বলি গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা আপনারা জেনে নেবেন প্লিজ। তো এই জন্যই বললাম যে যখন নাকি খাবারের ক্র্যাভিং হবে, তখন হচ্ছে যে আপনারা প্রোটিন জাতীয় খাবারটা এবং সবজি ভেজিটেবল জাতীয় খাবারটা ইনক্লুড করে নেবেন ইনস্টেড অফ কার্বোহাইড্রেট। এবং আরেকটা কথা যেটা বললাম সেটা হলো, যদি সুগারের ক্র্যাভিং থাকে, মিষ্টি জাতীয় খাবার বেশি খেতে ইচ্ছা করে, অল্প, একেবারেই মানা করব না, কারণ সুগারের কারণে কখনোই আপনার ডায়াবেটিসটা হয়নি, যেটা হয়েছে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে। এবং অফকোর্স আমি বলেছি বাংলাদেশের যে রিফাইন্ড খাবারগুলো আছে, স্পেশালি সুগার, চিনিটা, বাংলাদেশের ভাত এবং আমাদের তেল, এই তিনটা খাবার আসলে আমাদের ব্লাড সুগার বাড়ানোর জন্য যথেষ্ট। কারণ এত বেশি রিফাইন্ড, এত বেশি এই খাবারের মধ্যে ভেজাল মেশানো থাকে, একটা রোগীর, নর্মাল একটা মানুষেরও ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সিটা অনেকাংশে বেড়ে যায়।
অতএব হচ্ছে যে এই যে আবারও বলছি, প্লিজ খাবারের মধ্যে আপনারা ভেজাল মিশাবেন না। কারণ এই বাংলাদেশের একটা আমি শুনেছি একটা জরিপে যে বাংলাদেশের এই ভাত, চিনি এবং এই সুগার, এই যে খাবারের যে তেলটা, সয়াবিন তেলটা এত বেশি এটাকে মানে অ্যাডাল্টারেশন করা হয়, এত বেশি এটার মধ্যে ভেজাল মেশানো হয়, বিভিন্নভাবে এটাকে মডিফাই করা হয় যে ডায়াবেটিস হওয়ার জন্য একটা নর্মাল মানুষেরও ডায়াবেটিস করে ফেলবে। অতএব হলো যে খুব অনুরোধ থাকবে সবার কাছে, প্লিজ এই যে খাবারে এসব মেশানো, এসব ভেজাল মেশানো প্লিজ বন্ধ করেন। কারণ হচ্ছে যে আপনার জন্য আরেকটা মানুষের ডায়াবেটিস হবে, আরেকটা মানুষের হাইপার টেনশন হবে, আরেকটা মানুষের হার্টের অসুখ হবে, আরেকটা মানুষের কিডনি ড্যামেজ হবে। কি দরকার? হ্যাঁ, সবসময় মানুষের ভালো করতে না পারি অথচ ক্ষতিটা না করি, প্লিজ। তো আজ অনেক কথা বললাম। আমি ডায়াবেটিসের পেশেন্টদের জন্য আমার খুব একটা ইচ্ছা যে আবারও বলি, বারবার বলি যে ডায়াবেটিসের পেশেন্টরা বাংলাদেশে আমি দেখেছি আসলে খুব অসহায়। হ্যাঁ, কারণ হচ্ছে যে তারা এত কিছুর মধ্যে ভোগেন, এত জটিলতার মধ্যে ভোগেন, মানসিক অবসাদেও তারা ভোগেন। এবং দুর্ভাগ্য যে আসলে ওনাদের যে অবস্থা বা ওনাদের যে শরীরের যে মানে সবসময় টায়ার্ড লাগে, তারপরে হচ্ছে যে ভালো লাগে না, অবসাদগ্রস্ত থাকেন, ঘন ঘন বাথরুম হচ্ছে, ঘন ঘন বদহজম হচ্ছে, বারবার খিদা লাগছে, বারবার হচ্ছে টয়লেটে যেতে হচ্ছে। এই যে জিনিসগুলো একটা মানুষ প্রতিটা দিন তাকে স্ট্রাগল করতে হয়। এই জায়গা আসলে রোগীর জায়গায় দাঁড়িয়ে যদি আপনি চিন্তা করেন দেখবেন যে খুব অসহায় একটা ব্যাপার। এবং আমি চাই যে বাংলাদেশের ডায়াবেটিসের পেশেন্টদের যে ট্রিটমেন্টটা, আমি সবসময় এই জন্যই বলি যে প্লিজ ফ্রি করে দেন। কারণ এই ডায়াবেটিসের পেশেন্টটা যখন হার্ট অ্যাটাক নিয়ে আসবে, এই ডায়াবেটিসের পেশেন্টটা যখন একটা কিডনি ফেইলিয়ার নিয়ে আসবে, তখন আসলে দেখেন তো এই পেশেন্টটার একটা স্ট্যান্টিং লাগবে বা একটা বাইপাস লাগবে, অথবা হচ্ছে কিডনিতে ফেলিয়ার করলে ডায়ালাইসিস লাগে। অনেক সময় পেশেন্ট আসলে এগুলো এফোর্ড করতে পারে না, বাংলাদেশের পেশেন্টরা পারে না এই যে স্ট্যান্টিং বা রিং পরানো, বাইপাস করানো, অথবা হচ্ছে যে কিডনি ফেলিয়ার হয়ে যাওয়া, বারবার ডায়ালাইসিস করানো। এই ধরনের এত কস্টলি ট্রিটমেন্ট বাংলাদেশের পেশেন্টরা এফোর্ড করতে পারে না, এবং যার কারণে আসলে মারা যায় পেশেন্ট। চিকিৎসার অভাবে পেশেন্ট মারা যায়, এবং তার কারণ হচ্ছে টাকা নাই, চিকিৎসা করবার টাকা নাই, এ কারণে মারা যায়। সো সবার প্রতি খুব অনুরোধ থাকবে যে ডায়াবেটিসের যে পেশেন্ট আপনার বাসায় যদি কেউ থাকে, তার প্রতি সবাই খুব যত্ন নেবেন, তাকে কিভাবে হেল্প করা যায় সবাই মিলে একটু চেষ্টা করবেন। এবং তাকে কখনো কিছুতে ব্লেম করবেন না যে তোমার ডায়াবেটিস, তুমি মিষ্টি খাচ্ছ কেন, তোমার ডায়াবেটিস তো ঘন ঘন খাচ্ছ কেন। তাকে ব্লেম করবেন না, তার পাশে থাকেন, তাকে মানসিক সাপোর্ট দেন। দেখবেন ইনশাল্লাহ উনি সাপোর্টটা পেলে মানুষ আসলে তার থেকে একটা মোটিভেশন পায় যে হ্যাঁ, আমাকে সুস্থ হতে হবে। হ্যাঁ, তো সবাই মিলে আমরা চেষ্টা করি একটা রোগীকে কিভাবে সারিয়ে তোলা যায়, সবাই মিলে চেষ্টা করি। এবং সবসময় বলি যে আমরা ইনশাল্লাহ পারবো, আমরা ইনশাল্লাহ পারবো। সবসময় মনে রাখবেন আমরা অবশ্যই পারবো। নিজের ভিতরে সবসময় আত্মবিশ্বাসটা থাকবে যে আমি অবশ্যই পারবো, আমি সুস্থ থাকবো, আমি স্বাবলম্বী থাকবো যতদিন আমি বেঁচে থাকি ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। এবং থ্যাঙ্কস, এত বড় ভিডিও বানিয়ে ফেলেছি, সবাই যদি এটা ধৈর্য সহকারে শুনেন তাহলে অবশ্যই আমি কৃতজ্ঞ থাকবো। এবং অফকোর্স আমার যে লক্ষ্য সেটা হচ্ছে যে আবারও বলি, আবারও একটা রিমাইন্ডার যে আপনাদের একটা রোগ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, কেন হচ্ছে সেটা সম্পর্কে একটু জানানো, আমার একেবারেই ক্ষুদ্র জ্ঞান দিয়ে চেষ্টা করা। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই আমার জন্য। আল্লাহ হাফেজ।